হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করতে চলেছি গ্যাসিয়াস স্টেট। গ্যাসিয়াস স্টেটের বিভিন্ন ল নিয়ে আলোচনা করব। তো গ্যাসিয়াস স্টেট পড়ার আগে আমাদের জানতে হবে গ্যাসের প্রেশার, আয়তন এবং টেম্পারেচার। আমরা কোন একক ব্যবহার করব, কোন এককে মানগুলো বসাবো, এইগুলো ফার্স্ট জানতে হবে। তাহলে প্রথমে আমরা ভলিউম বা আয়তনটা আমরা দেখব যে আয়তন আমরা কোন ইউনিটে ব্যবহার করব। তো আয়তন আমরা সাধারণত লিটার ইউনিটে ব্যবহার করি। 1 লিটার ইজ ইকুয়াল টু আমরা জানি 1000 মিলিলিটার। আবার 1000 মিলিলিটার, তা মিলিলিটার মানে সেমি কিউব, রাইট? তাহলে 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 সেমি কিউব। আবার আমরা লিখতে পারি 1 ডেসিমিটার কিউব। ডিএম হচ্ছে ডেসিমিটার কিউব। তাহলে 1 ডেসিমিটার কিউব মানে কত লিটার? তাহলে দেখো ডেসিমিটার পরে সেন্টিমিটার আছে, তাহলে 1 ডেসিমিটার ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তাহলে আমরা 10 লিখলাম সেন্টিমিটার। এবার দেখো ডেসিমিটার কিউ আছে, তাহলে এই কিউ করে দিলাম। কিউ করলে 10 পাওয়ার কিউ আসবে আর সেমি কিউ আসবে। দেখো 10⁻³ এটা মানেই 1000 সেমি কিউব। তাহলে আসবে 1000, দ্যাট ইজ মিলিলিটার, মানেই হচ্ছে 1 লিটার। অর্থাৎ এটা জানতে হবে বা মনে রাখতে হবে 1 ডেসিমিটার কিউব সমান 1 লিটার। এবার আমরা দেখব যে 1 মিটার কিউব, 1 মিটার কিউব সমান কত লিটার? তাহলে এইটা মিটারকে আমরা সেমিতে কনভার্ট করব। মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, অর্থাৎ 1 মিটার সমান 100 সেমি। 100 সেমি। সেমি এর কিউবিক আছে, তাহলে কিউব করে দেবো। তাহলে আসবে কি 100, দ্যাট ইজ কিউব আসবে অ্যান্ড সেমি কিউব, এইটা আসবে। তাহলে আমরা দেখব যে এই 10⁻² লিখতে পারি, তার হোল কিউব, সেমি কিউব। তাহলে এইটা আসবে এই সেমি কিউব। অর্থাৎ আমরা 1000 এই সেমি কিউব ছিল। তো মানে এখানে 1000 আমরা এটাকে লিখবো আমরা 1000 ইন্টু 1000 সেমি কিউব। তো 1000 সেমি কিউব হচ্ছে লিটার, তাহলে এখানে আসবে 1000 লিটার, রাইট? তাহলে এইটাকে আমাদের জানতে হবে যে 1 মিটার কিউব সমান 1000 লিটার। তাহলে দেখো আয়তনের বিভিন্ন আমরা ইউনিট ব্যবহার করলাম। 1 লিটার সমান এত সেমি কিউব, 1 ডেসিমিটার কিউব সমান 1 লিটার এলো, 1 মিটার কিউব সমান 1000 লিটার। এবার আমরা প্রেশার, চাপের কী কী ইউনিট ব্যবহার করি সেটা আমাদের জানতে হবে। প্রেশার বা চাপ আমরা একটা ইউনিট ব্যবহার করি এটিএম, অ্যাটমসফিয়ারিক চাপ। তো প্রেশার অফ 1 এটিএম বলতে কি বোঝায়, বা প্রেশার অফ 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার চাপ বলতে বোঝায় 76 সেমি পারস্তম্ভের চাপ। তাহলে 1 এটিএম বলতে বোঝায় 76 সেমি পারস্তম্ভের চাপ, রাইট? তাহলে এই সেমিকে আমরা যদি মিলিমিটার করি, সেন্টিমিটার পরেই মিলিমিটার আছে, তাই সেন্টিমিটার মিলিমিটার। তা লিখতে পারি সেন্টিমিটারকে মিলিমিটার করলে 760 মিলিমিটার এইচজি।
তাহলে এখানে 1 atm দ্যাট ইজ 1 অ্যাটমসফিয়ার চাপ ইজ ইকাল টু 76 সেমি এজি, অর্থাৎ 76 সেমি পারস্তম্ভের চাপকে বোঝাচ্ছে। আর সেমিটাকে যদি আমরা মিলিমিটার করি তাহলে 760 এজি আসবে। এবার এই 760 এজি মানে এইটাকে আমরা লিখতে পারবো 760 টর, অর্থাৎ 1 এটিএম সমান 760 টর। এবার আমরা দেখব যে এটাকে যদি আমরা পাস্কাল এককে প্রকাশ করি, অর্থাৎ এসআই ইউনিট পাস্কাল এককে প্রকাশ করি। পাস্কাল হচ্ছে প্রতি একক ক্ষেত্রের উপর যে বল কাজ করছে, অর্থাৎ 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর যে বল কাজ করে সেটা হচ্ছে পাস্কাল। অর্থাৎ এসআই পদ্ধতিতে আমরা পাস্কাল এককে ব্যবহার করব। এসআই পদ্ধতিতে আমরা পাস্কাল এককে আমরা ব্যবহার করব, দ্যাট ইজ পিএ, পাস্কাল। তো আমরা এসআই পদ্ধতিতে এটা কী করে ব্যবহার করতে পারি? দেখো, চাপ বলতে বোঝায় একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল। তাহলে পি ইজ ইকাল টু প্রেশার, বল এ হচ্ছে ফোর্স, ডিভাইডেড বাই এ হচ্ছে এরিয়া। এরিয়া মানে ক্ষেত্রফল। তো একক ক্ষেত্রফলের উপর যে প্রযুক্ত বল হচ্ছে সেটা হচ্ছে প্রেশার। তাহলে আমাকে এরিয়া এবং বলটা দেখতে হবে। তাহলে আমরা কিভাবে করব? এখানে করব কি, এ একটা পারস্তম্ভ রয়েছে, এখানে পারদ রয়েছে, রাইট? এই পারদ রয়েছে। আমি ধরলাম এই পারদের উচ্চতা হচ্ছে 76 সেমি, 76 সেমি পারদ, 76 সেমি পারদ রয়েছে। পারদের ঘনত্ব রয়েছে ইজ ইকাল টু ডি। ওকে, তো আমরা বল মানে কি জানি? বল সমান জানি আমরা mg, মাস ইন্টু ত্বরণ, বাই এ। তাহলে এই পারদটা রয়েছে ঘনত্ব এটা, পারদের ঘনত্ব যদি ডি হয় তাহলে তার ভর কত হবে? এম বাই ভি। তাহলে এখান থেকে আমরা ভর পেয়ে যাব এম সমান ডি ইন্টু ভি, রাইট? তাহলে এম এর জায়গায় আমরা লিখতে পারি ডি ইন্টু ভি, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর নিচে এরিয়া আছে। এখন এটা আয়তন কত হবে? দেখো, এটা আয়তন হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। কত উচ্চতা আছে? 76 সেমি পারস্তম্ভের চাপ। তাহলে এইটার এই যে আয়তন হচ্ছে ক্ষেত্রফল এ, উচ্চতা এইচ এবং জি, এরিয়া হচ্ছে এম। তাহলে এ ক্যান্সেল হলে এখানে থাকবে ডিএইচজি, অর্থাৎ আমরা ডিএইচজি এর ক্যালকুলেশন করতে হবে। ডি হচ্ছে পারদের ঘনত্ব, এইচ হচ্ছে পারদের উচ্চতা, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখানে প্রেশার যেটা আসলো পি ইজ ইকাল টু, আমরা দেখলাম যে ডেনসিটি এইচ এবং জি। তো পারদের ক্ষেত্রে ডেনসিটি থাকে 13.6 গ্রাম পার সেমি কিউ থাকে, আর এইচ থাকে 76 সেমি, অ্যান্ড জির মানটা 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মানটা যদি বসিয়ে দিই তাহলে কত আসবে? 13.6, 76 সেমি এবং 981। এটাকে ক্যালকুলেশন করলে মানটা চলে আসে 1013961.6। এইটা, তাহলে এইটা আমরা ব্যবহার করেছি সিজিএস পদ্ধতিতে। তাই সিজিএস পদ্ধতি ব্যবহার করলে আমরা আসবে এখানে যে এককটি আসবে তা হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তারপরে বলটা ডাইনে আসবে, আর ক্ষেত্রফল আসবে সেমি স্কোয়ার। তাহলে এইটাকে আমরা নিউটনে প্রকাশ করব। তো আমরা জানি 1 নিউটন সমান
10⁵ ডাইন, রাইট। আবার সেমিটাকে মিটার করতে হবে, তাহলে 1 মিটার সমান 100 সেমি। তাহলে এই দুটোকে আমাদের চেঞ্জ করতে হবে। তো কী করে চেঞ্জ করব? 10139 আছে 61.6। ডাইনটাকে নিউটন করতে গেলে আসবে 10⁻⁻5, রাইট। সেমিটাকে মিটার করতে গেলে 10⁻⁻2 মিটার আসবে তার স্কোয়ার। এটা নিউটন ছিল, এটা মিটার। তো এখানে আসবে 1013961.6, 10⁻⁻5 আর 10⁻⁻4 এই নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এখানে মানটা কত আসবে? 1013961.6, কারণ এই মানটা কাটলে শুধুমাত্র 10⁻⁻1 থাকবে, আর 10⁻⁻1 থাকলে জাস্ট একটা পয়েন্ট এগিয়ে আসবে। তাহলে এত নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে এখানে দাঁড়ালো যে প্রেশারটা আমরা ক্যালকুলেট করব 1 atm প্রেশার, সেই 1 atm প্রেশারে আমরা মানটা দেখলাম 1013961 সেমি এত পাস্কাল, দ্যাট ইজ 1 atm। তাহলে 1 atm দাঁড়ালো 1013961.16 পাস্কাল। তো এইভাবে আমরা প্রেশারটাকে ইউনিটটাকে চেঞ্জ করতে পারি বা প্রেশার ক্যালকুলেট করতে পারি। তাহলে আমাদের প্রেশারটি দেখলাম যে 1 atm সমান 76 সেমি পার মিনিট চাপ। সেটাকে আমরা যদি করি তাহলে 760 হবে, আর 760 HG মানেই 760 টর আসবে, রাইট। আর 1 atm সমান 1013961.16 পাস্কাল। এবার আমরা টেম্পারেচার। তো টেম্পারেচার আমাদের বা উষ্ণতা দুটি ইউনিট ব্যবহার করব, একটা ডিগ্রি সেন্টিগ্রেড, আরেকটা ব্যবহার করব কেলভিন। তাহলে প্রথমে আমরা ডিগ্রি সেন্টিগ্রেড ব্যবহার করলে আর কেলভিনের মধ্যে সম্পর্ক কী? তো কেলভিন স্কেল যদি করতে চাই তাহলে কেলভিন স্কেল করে গেলে ডিগ্রি সেন্টিগ্রেডকে সঙ্গে 273 যোগ করে দিতে হবে। যোগ করলে তবেই কিন্তু কেলভিন স্কেলে পাবো। তাহলে এইভাবে আমরা টেম্পারেচার, প্রেশার এবং ভলিউমের তার ইউনিটগুলো বা তাদের মানগুলো এইভাবে পরিবর্তন হবে। এরপর আমরা ক্যালকুলেট করব আর এর মানটা। তো আর এর মানটা গণনা করব, আর এর মান নির্ণয়। তো আর এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। আর এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান এনআরটি সমীকরণ ফলো করে, রাইট। তাহলে আর সমান পিভি বাই এনটি, আর সমান পিভি বাই এনটি। তো আমরা জানি এইচটিপিতে 1 মোল আদর্শ গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। আমরা জানি এইচটিপিতে 1 মোল আদর্শ গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তাহলে এখানে এইচটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার। তো এই টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে কেলভিন স্কেলে করলে 273 কেলভিন আসবে, অ্যান্ড প্রেশার 1 atm, রাইট। তাই মোল হচ্ছে 1 মোল এবং ভি আয়তন 2.4 লিটার। তাহলে এবার সমস্ত মানগুলো আমরা বসিয়ে দিলাম। প্রেশার 1 atm,
22.4 লিটার 1 মোল এবং টেম্পারেচার 273, তাহলে আসবে 22.4 ডিভাইড বাই 273। তাহলে এখানে দেখো এটিএম আছে লিটার, তাহলে লিটার এটিএম, নিচের ইউনিটটা হবে মোল আছে আর কেলভিন আছে, মোল কেলভিন। তো এই মানটা আমরা দেখব 22.4 লিটার ডিভাইড বাই 273। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা আসবে 0.082। এত লিটার এটিএম, মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এই মানটা আসবে, রাইট। তাহলে আমরা লিটার এটিএমে প্রকাশ করলে আমরা মানটা দেখব 0.082। এবার আমরা জুল এককে কাজ করব। তাহলে পিভি সমান আমরা এনার্জির সমীকরণ আমরা ইউজ করব, পিভি সমান এনার্জির সমীকরণ। এখান থেকে আমরা আর এর মানটা লিখতে পারি যে পিভি বাই এনটি, রাইট। প্রেশার আছে, আমরা যেহেতু জুল এককে কাজ করব অর্থাৎ এসআই পয়েতে, তাহলে আমরা প্রেশার একটু আগেই আমরা কাজ করলাম নিউটন পার মিটার স্কোয়ার, তার মানটা এসেছিল 101,396.16। দিস ইজ নিউটন পার মিটার স্কোয়ার এককে। তাহলে আয়তন জানি আমরা 22,400 সেমি কিউ। তো এই সেমি কিউটাকে মিটার কিউয়ে কনভার্ট করতে হবে। 1 মোল, রাইট, কারণ 1 মোলের আয়তনটা হচ্ছে এটা, আর টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন। তাহলে এখন আমাদের কাজ এই সেমি কিউটাকে মিটারে কনভার্ট করা। তো আমরা জানি 1 মিটার সমান 100 সেমি কিউ, তাহলে 1 সেমি সমান 10⁻² মিটার। তাহলে মানটা আসবে দেখো 101,396.1, এটা নিউটন পার মিটার স্কোয়ার থাকলো 2400। তো সেমিকে মিটার করলে 10⁻² মিটার আসবে, কিউব আছে এর কিউব করে দিলাম, ডিভাইডেড বাই 273 কেলভিন। তাহলে 101,396.16 নিউটন পার মিটার স্কোয়ার, আর উপরে মিটার কিউ আছে, আর 22400 10⁻⁶, এইটা আসবে ডিভাইড বাই 273। এবার আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে মানটা আসবে 8.314 নিউটন মিটার কিউ আছে, তাহলে মিটার থাকবে, নিউটন মিটার হচ্ছে কার্সি একক, বল ইন্টু সরণ, সেটা জুল এককে আসবে। জুল নিচে মোল ছিল, কেলভিন ছিল, তাহলে জুল পার মোল কেলভিন। তাহলে এই জুল এককে এলো। আমরা যদি আর্গে প্রকাশ করতে চাই তাহলে আমরা জানি 1 জুল সমান 10⁷ আর্গ। তাহলে এই আর এর মানটাকে যদি আমরা আর্গে প্রকাশ করতে চাই তাহলে 1 জুল সমান 10⁷ আর্গ আসবে। তাহলে এটা আমরা 10⁷ আর্গ এককে বসাবো পার মোল কেলভিন। এবার এটাকে আমরা ক্যালোরি এককে প্রকাশ করতে পারি, রাইট। তো ক্যালোরি এককে প্রকাশ করলে মানটা চলে আসবে, জুলের সঙ্গে ক্যালোরির সম্পর্ক আছে, সেই সম্পর্ক থেকে চলে আসবে 1.98 ক্যালোরি। তাহলে দেখো আর এর আমরা কতগুলো মান পাচ্ছি। আর এর মান পেলাম প্রথমে 0.082, এই মানটা লিটার এটিএম পার মোল পার কেলভিন। আরেকটা মান পেলাম 8.314, এটা জুল এককে, জুল পার মোল পার কেলভিন। আর এর মানটা আরেকটা মান পেলাম 8.314
10⁷, জাস্ট জুলটাকে আমরা আর করার জন্য 10⁷ গুণ করলাম। আর এর মানটা আমরা আরেকটা পাবো 1.98 ক্যালোরি, অর্থাৎ ক্যালোরি এককে আমরা কাজ করব। তাহলে এইভাবে প্রত্যেকটা মান আমরা ক্যালকুলেশন করতে পারি। এবার আমরা গ্যাসের ডেনসিটি আমরা ক্যালকুলেট করব। ধরে নাও একটি আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি, এটি আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে এই সমীকরণটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, গ্যাসের সমীকরণ। ওকে, আদর্শ গ্যাস সমীকরণ। এখন এখানে পি হচ্ছে প্রেশার, ভি হলো আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, আর কনস্ট্যান্ট টি টেম্পারেচার। এখন মোল সংখ্যা এন সমান আসবে W/m, যেখানে W হচ্ছে গ্যাসের ভর, গ্যাসের ভর, আর এম হলো যে গ্যাসের ভর নেওয়া হচ্ছে সেই গ্যাসের আণবিক ভর, অর্থাৎ একটি অণুর ভর, এইটা আণবিক ভর। তাহলে এই ইকুয়েশনটা আমরা একটু চেঞ্জ করতে পারি। পিভি সমান এন এর জায়গায় লিখতে পারি W/m/RT, রাইট। তাহলে এমটাকে পাশে গুণ করতে পারি PM, আর ভিটাকে এখানে আনতে পারি W/v/RT। তাহলে W/v হতে বলতে বোঝায় এখানে ডেনসিটি, W/v ডেনসিটি। তাহলে PM সমান ডি ডেনসিটি RT। তাহলে এখানে ডি হলো গ্যাসের 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 ঘনত্ব, রাইট। তাহলে গ্যাসের ঘনত্ব আসবে ডি ইজ ইকুয়াল টু PM/RT, PM/RT। তাহলে এই গ্যাসের ঘনত্ব প্রপোর্শনাল টু P/T, অর্থাৎ টেম্পারেচার যদি ফিক্সড রাখা হয় তাহলে প্রেশারের সঙ্গে গ্যাসের ঘনত্ব সমানুপাতিক, আবার প্রেশার যদি কনস্ট্যান্ট রাখা হয় তাহলে টেম্পারেচার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ডি প্রপোর্শনাল টু পি হোয়েন টি ইজ কেপ্ট কনস্ট্যান্ট, যখন আমরা টিকে কনস্ট্যান্ট করে নেব। আবার ডি প্রপোর্শনাল টু 1/T আসবে যখন পিকে আমরা কনস্ট্যান্ট করে নেব। তাহলে ডেনসিটির সঙ্গে প্রেশার এবং টি এর সম্পর্ক এরকম। তাহলে আমরা এখানে ডেনসিটির সঙ্গে আমরা কিছু গ্রাফ টানতে পারি। কী গ্রাফ টানবো? ধরো গ্যাসের ডেনসিটির সঙ্গে যদি আমরা প্রেশারের গ্রাফ টানি তো আমরা কি দেখব? ওয়াই অ্যাক্সিসকে আমরা ডেনসিটি করে নিচ্ছি গ্যাসের, আর এক্স অ্যাক্সিসকে প্রেশার করে নিচ্ছি। তো আমরা জানি যে PM সমান ডি ডেনসিটি RT। তাহলে এখানে ডি সমান আসবে PM/RT। দেখো ডি এর সঙ্গে আমরা পি এর সম্পর্ক করব, রাইট। তাহলে এখানে ডি M/RT ইন্টু পি লিখতে পারি। তাহলে এটা ওয়াই সমান mx সমীকরণ বোঝাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে একটা লাইন আসবে যেটা পাস করবে থ্রু অরিজিন। আবার যদি আমরা ডি ভার্সেস 1/T গ্রাফ তৈরি করি তাহলে এই ইকুয়েশন থেকে দেখো PM সমান DRT লিখতে পারি। তাহলে ডি সমান PM/RT, তো এখানে আসবে PM/R ইন্টু 1/T। তাহলে দেখো 1/T এখানে এক্স, রাইট। আমরা যে গ্রাফ তৈরি করি এরকম, যেখানে ওয়াই অ্যাক্সিস ডি আর 1/T হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে ওয়াই এটা mx, যেটা পাস করছে থ্রু অরিজিন, অরিজিন দিয়ে পাস করবে। তাহলে এইভাবে ডেনসিটির সম্পর্কিত বিভিন্ন গ্রাফগুলো আমরা আঁকতে পারবো। এবার আসবো গ্যাসে পার্শিয়াল প্রেশার।
partial pressure of gas. Partial pressure of gas. পার্শিয়াল প্রেশার কোথাও অর্থ হচ্ছে অংশ চাপ বা আংশিক চাপ। আংশিক চাপ। তো আংশিক চাপ কখন হবে, বা এটাকে অংশ চাপ বলতে পারি। অংশ চাপ। অংশ চাপ আমরা কখন দেখব? ধরে নাও একটা গ্যাস কন্টেনার রয়েছে বা গ্যাসের পাত্র রয়েছে। এরকম একটা গ্যাসের পাত্র রয়েছে। এই গ্যাসের পাত্রে একাধিক গ্যাস মলিকুল রয়েছে। যে গ্যাস মলিকুলগুলো একে অপরের সঙ্গে রিঅ্যাকশন করবে না, এইরকম একের বেশি গ্যাস মলিকুল রয়েছে। শর্ত একটাই, যে একে অপরের সঙ্গে বিক্রিয়া করবে না। তাহলে ধরে নাও এরকম গ্যাস মলিকুল রয়েছে পাত্রের মধ্যে, আর এই পাত্রের আয়তন আমি ভি আয়তন ধরে নিচ্ছি। রাইট, এই পাত্রের আয়তন ভি আয়তন ধরে নেওয়া হচ্ছে। তাহলে এইরকম অসংখ্য গ্যাস মলিকুল রয়েছে। রাইট, এরকম অসংখ্য গ্যাস মলিকুল রয়েছে। তাহলে এখন এই কন্টেনার আয়তন ইজ ইকুয়াল টু ভি, এবং এই কন্টেনারটা যে উষ্ণতায় রাখা হয়েছে সেই উষ্ণতা টি রাখা হয়েছে। তাহলে এখানে আমাদের দেখলাম যে গ্যাস মলিকুল রয়েছে সেই দুই প্রকার গ্যাস মলিকুল। একটা আমি এই রকমভাবে প্রকাশ করেছি, আর একটা সার্কেল দিয়ে প্রকাশ করেছি। দুই প্রকার গ্যাস মলিকুল আছে। ধরলাম এই প্রকার গ্যাস মলিকুল যে চাপ দিচ্ছে সেটা P1 ধরে নিচ্ছি, আর এই প্রকার যে গ্যাস মলিকুল আছে সে চাপ দিচ্ছে P2। রাইট, তাহলে ধরে নিই যে আমাদের দুই প্রকারের গ্যাস মলিকুল আছে। একটা গ্যাস মলিকুল যেটা এই সিম্বল দিয়ে প্রকাশ করছি, তার মোল সংখ্যা কত মোল রয়েছে? তার মোল সংখ্যা রয়েছে N1 মোল সংখ্যা। আরেকটা এই সার্কেল দিয়ে প্রকাশ করেছি। এই প্রকার গ্যাস মলিকুলের মোল সংখ্যা আমরা ধরে নিচ্ছি N2। তাহলে দুটো মোল রয়েছে, N1 এবং N2, দুটো মোল রয়েছে। এবং N1 মোল সংখ্যাযুক্ত গ্যাসটি চাপ দিচ্ছে P1, আর N2 মোল সংখ্যাযুক্ত গ্যাসটি চাপ দিচ্ছে P2। তো দুটো গ্যাসই একটা পাত্রের মধ্যে রয়েছে। যেহেতু পাত্রের মধ্যে রয়েছে, তাহলে আমরা দেখব যে মোট চাপ কত হবে। মোট চাপ আমরা কী করে পাবো? মোট চাপ পি টোটাল। পি টোটাল আমরা পাবো নিশ্চয়ই দুটো চাপকে যোগ করলে P1 প্লাস P2। ওকে, এই যে গ্যাস মলিকুলগুলো ইন্ডিভিজুয়াল চাপ দেয়, এই চাপগুলিকে বলা হয় আংশিক চাপ। গ্যাস মলিকুল যখন ইন্ডিভিজুয়াল চাপ দিচ্ছে তখন তাদের বলা হয় আংশিক চাপ। অর্থাৎ গ্যাস মিশ্রণে যখন গ্যাসটা মিশ্রণে রয়েছে, গ্যাস অণুগুলির নিজস্ব যে চাপ হলো আংশিক চাপ বা পার্শিয়াল প্রেশার। আংশিক চাপ বা বলা হয় পার্শিয়াল প্রেশার। ওকে, যখন গ্যাস মিশ্রণ থাকবে তখন গ্যাস মিশ্রণে প্রত্যেকটা গ্যাস যে নিজস্ব চাপ প্রয়োগ করছে সেই চাপগুলিকে আমরা আংশিক চাপ বলবো। তাহলে আমরা দেখব এখানে দুটো যেহেতু গ্যাস মলিকুল নিয়েছি, তাহলে P1 এবং P2, অর্থাৎ দুটি গ্যাসের আংশিক চাপের যোগফলই হবে
মোট চাপের সঙ্গে সমান। তাহলে এইভাবে যদি অসংখ্য গ্যাস মলিকুল একটি পাত্রে রাখা হতো যারা একে অপরের সঙ্গে রিয়াকশন করতো না, তাহলে দেখতাম আমি পি টোটাল আসবে P1 প্লাস P2 প্লাস P3 প্লাস P4, এইভাবে যতগুলো গ্যাস মলিকুল থাকবে প্রত্যেকটা চাপ আমরা সাম আকারে লিখব, অর্থাৎ যোগফল আকারে লিখব, রাইট? তো এইটাই হচ্ছে আমাদের আংশিক চাপ, যোগফল হবে টোটাল চাপের সঙ্গে সমান। তো আমরা এটাকে প্রমাণ করব। তো কীভাবে আংশিক চাপ যোগফলটা টোটাল প্রেশার সঙ্গে সমান হয়ে গেল? আমি ধরে নিচ্ছি যে একটা পাত্রে দুই প্রকার গ্যাস মলিকুল রয়েছে। এই প্রকারের গ্যাস মলিকুল হচ্ছে এ টাইপ গ্যাস মলিকুল, আর সার্কেলগুলো হচ্ছে বি টাইপ গ্যাস মলিকুল। আমি প্রমাণ করার চেষ্টা করব যে মোট চাপটা প্রতিটা গ্যাস মলিকুলের আংশিক চাপের যোগফলের সঙ্গে সমান। তাহলে এই প্রকার মলিকুল হচ্ছে এ টাইপ গ্যাস মলিকুল, আর এই প্রকার মলিকুল হচ্ছে বি টাইপ গ্যাস মলিকুল। তাহলে এ টাইপ গ্যাস মলিকুলে মোল সংখ্যা কত হবে? এ টাইপ গ্যাস মলিকুলে মোল সংখ্যা কত মোল রয়েছে এই পাত্রের মধ্যে? মোল সংখ্যা রয়েছে N1, আর বি টাইপ গ্যাস মলিকুলে মোল সংখ্যা রয়েছে N2। এবার যখন পাত্রটা এখানে রাখা হয়েছে তখন দুটো গ্যাস যেহেতু একই পাত্রে রয়েছে, তাহলে দুটি গ্যাসের আয়তন সেম থাকবে, এবং পাত্র যখন একটা জায়গায় রাখা হয়েছে নির্দিষ্ট জায়গায়, তাহলে সেই জায়গার উষ্ণতা কিন্তু ফিক্সড, অর্থাৎ গ্যাসের আয়তন কোনো পরিবর্তন ঘটবে না এবং উষ্ণতা কোনো পরিবর্তন ঘটবে না। তার মানে এখানে ভলিউম অ্যান্ড টেম্পারেচার রিমেন কনস্ট্যান্ট। ওকে, তাহলে দেখো এরকম অবস্থায় আমরা কি লিখতে পারবো? ধরলাম এরকম অবস্থায় এন সংখ্যক অর্থাৎ এ টাইপ গ্যাস মলিকুল যে চাপ দিচ্ছে সেই চাপটা আমরা পি এ ধরে নিচ্ছি, আর বি টাইপ মলিকুল যে চাপ দেয় সেই চাপটা আমরা পিবি ধরে নিই, রাইট? তাহলে এবার দুটো চাপ যোগ করি, পি এ প্লাস পিবি। ওকে, আচ্ছা এটা এন এ, এটা এন বি করে দিচ্ছি আমি, এন এ এন বি। এবার দুটো গ্যাস যখন চাপ দিচ্ছে পি এ পিবি, তাদের যোগফল হবে মোট চাপের সঙ্গে সমান। তাহলে এই যোগফলটা আমরা কি দেখব? যে দুটো গ্যাসই তো আদর্শ গ্যাসের ইকুয়েশন ফলো করবে। তা লিখতে পারি আদর্শ ইকুয়েশন ফলো করলে পি এ প্রেসার দিচ্ছে, আয়তন ভি থাকছে, মোল সংখ্যা এন এ থাকছে, আর মান থাকছে, টি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে পি এ সমান লিখতে পারবো এন এ আর টি বাই ভি। একই রকমভাবে পিবি সমান লিখতে পারবো এন বি আর টি বাই ভি। তাহলে পি এর সমান আসবে এন এ আর টি বাই ভি, আর পিবি আসবে এন বি আর টি বাই ভি। তাহলে এখানে কমন নাও, আর টি বাই ভি কমন নিলে পড়ে থাকবে এন এ প্লাস এন বি। এখন এন এ প্লাস এন বি বলতে বোঝায় পাত্রের মধ্যস্থ মোট মোল সংখ্যা। তাহলে মোট মোল সংখ্যা আর টি বাই ভি, দ্যাট ইজ এন টোটাল। তাহলে এন টোটাল যখনই আমরা বসাবো তখনই হয়ে যাচ্ছে পি টোটাল ইন্টু ভি সমান লিখতে পারবো এন টোটাল ইন্টু আর টি। কারণ পাত্রের মোট মোল সংখ্যা যদি আমরা নিই তাহলে মোট চাপ পেয়ে যাব। তাই দেখো এন টোটাল বা পি টোটাল সমান এন টোটাল আর টি বাই ভি, রাইট? এটা এন টোটাল আর টি ইন্টু আর টি বাই ভি। তাই দেখো এন টোটাল আর টি বাই ভি তাহলে হয়ে যাবে পি টোটাল। তাহলে এখান থেকে আমরা বলতে পারলাম যে গ্যাসের যে পি টোটাল চাপ আসছে সেইটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা গ্যাস মলিকুলের চাপের যোগফলের সমান আসবে। আর এই চাপগুলিকে বলা হয় আংশিক চাপ। এই চাপটা হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ,
আংশিক চাপ, আর এই গ্যাসটা হচ্ছে বি গ্যাসের আংশিক চাপ, বি গ্যাসের আংশিক চাপ। ওকে, তাহলে এই আংশিক চাপটা কার উপর নির্ভরশীল বা কীভাবে আমরা ক্যালকুলেশন করব? এখন অংশ চাপ বলতে বোঝায় মোট চাপের মধ্যে কতটা ভাগ, সেটাকে অংশ বলা হয়। অংশ বলতে কি বোঝায় মোটের মধ্যে কত ভাগ রয়েছে। তাহলে আংশিক চাপ আমরা বলতে বোঝাই মোট চাপের মধ্যস্থ কত চাপ রয়েছে, রাইট? তাহলে মোট চাপের মধ্যে কত চাপ রয়েছে সেটাকে আমরা আংশিক চাপ বলবো। তাহলে আংশিক চাপ ইজ ইকুয়াল টু, ধরলাম পি এ গ্যাস মলিকুল চাপ রয়েছে, মোট চাপ হচ্ছে পি টোটাল। তাহলে এই মানটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে পি এ যদি লিখি তাহলে আমরা লিখতে পারলাম পি এ ভি আয়তন ছিল এন এ আর টি। তাহলে পি এর সমান লিখতে পারবো এন এ আর টি বাই ভি। তাহলে এখানে এন এ আর টি বাই ভি লিখলাম। পি টোটাল মানে একই রকম হবে এন টোটাল লিখব, এন টোটাল আর টি বাই ভি। তাহলে আর টি বাই ভি কাটবে, পড়ে থাকবে এন এ বাই এন টোটাল। তাহলে এইটা বোঝাচ্ছে এন এ বাই এন টোটাল মানে টোটাল মোলের মধ্যে এন মোল রয়েছে, তার মানে এটা মোলের ভগ্নাংশ, এটাকে আমরা ভগ্নাংশ বলছি। তাহলে এইটা হচ্ছে মোল ভগ্নাংশ, তাকে আমরা এক্স দিয়ে ডিনোট করবো। কার এক্স না এ, এই এক্স হচ্ছে মোল ভগ্নাংশ। কেন মোল ভগ্নাংশ বললাম? এখানে রয়েছে মোট মোলের মধ্যে এ কত মোল রয়েছে। তাহলে ইকুয়েশন দেখো পি এ বাই পি টোটাল ইজ ইকুয়াল টু মোল ভগ্নাংশ বোঝাচ্ছে। তো এখানে আমরা লিখতে পারি পি এ ডিভাইড বাই পি টোটাল ইজ ইকুয়াল টু এক্স এ। তাহলে পি এ সমান আসবে এক্স এ ইন্টু পি টোটাল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। মোট চাপের সঙ্গে মোল ভগ্নাংশ গুণ করলে আমরা আংশিক চাপ পেয়ে যাব। তো এইটাকে বলা হয় ডাল্টনের পার্শিয়াল প্রেসার, অর্থাৎ ডাল্টনের আংশিক চাপ সূত্র বলা হয়। যে আংশিক সূত্র হচ্ছে ডাল্টনের আংশিক সূত্রে আমরা দেখব যখন গ্যাস মিশ্রণ তৈরি করব বা গ্যাস মিক্সার তৈরি করব, ওই গ্যাস মলিকুল যেন একে অপরের সঙ্গে রিয়াকশান না করে, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। ধরা যাক আমরা কিছু গ্যাস মলিকুল নিয়েছি, ধরো অ্যামোনিয়া গ্যাস মলিকুল নিয়েছি আর HCl গ্যাস মলিকুল নিয়েছি। তাহলে দেখো দুটো গ্যাস মলিকুল, একটা গ্যাস মলিকুল অ্যাসিডিক আর অপর একটা গ্যাস মলিকুল অ্যামোনিয়া। অ্যামোনিয়া হচ্ছে বেসিক, তাহলে এরা পরস্পর রিয়াকশন করে NH4Cl উৎপন্ন করবে। তাহলে এই দুটো গ্যাস মলিকুল একসঙ্গে রাখলেই রিয়াকশন করবে। তাহলে এখানে ডাল্টনের আংশিক চাপ সূত্র প্রযোজ্য নয়। ডাল্টনের আংশিক সূত্র সেখানেই প্রযোজ্য যেখানে দেখব যে গ্যাস মলিকুলরা একে অপরের সঙ্গে রিয়াকশন করে না, রাইট? যেমন আমরা অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করবে না এমন গ্যাস মলিকুল, ধরো হিলিয়ামের সঙ্গে আমরা অক্সিজেন রেখেছি, তাহলে অক্সিজেনের সঙ্গে হিলিয়াম রিয়াকশন করবে না। তাহলে এই দুটো গ্যাস মিশ্রণ নিয়ে আমরা ডাল্টনের আংশিক সূত্র আমরা ফলো করতে পারবো। এবার ধরো আমরা একটা প্রেশার ক্যালকুলেট করব, চাপ নির্ণয় করব। চাপ নির্ণয়, তো চাপ নির্ণয় করতে হবে কিভাবে করব? ধরো এরকম একটা পাত্র রয়েছে, এই একটা পাত্র বা গ্যাস কন্টেনার রয়েছে। এই গ্যাসের মধ্যে পাত্র হচ্ছে এ, আর এখানে একটা পাত্র রয়েছে বা গ্যাস কন্টেনার আছে, সেই পাত্র হচ্ছে বি। এখানে এ পাত্রের আয়তন
আয়তন আমরা ধরে নিচ্ছি ভিএ, আর বি পাত্রের আয়তন আমরা ধরে নিচ্ছি ভিবি। এখানে যে গ্যাস মলিকুল রয়েছে, এটাই গ্যাস মলিকুল, তার মোল সংখ্যা ধরে নিচ্ছি এনএ, আর বি পাত্রে যে গ্যাস মলিকুল রয়েছে তার মোল সংখ্যা এনবি। অর্থাৎ এখানে গ্যাস মলিকুল রয়েছে যার মোল সংখ্যা এনএ, আর অপর পাত্রে গ্যাস মলিকুল রয়েছে যার মোল সংখ্যা হচ্ছে এনবি। এবার দুটো পাত্র যখন একই জায়গায় রাখা হয়েছে তার উষ্ণতা কনস্ট্যান্ট, কারণ একই জায়গায় রাখলে তার উষ্ণতা অর্থাৎ টি স্থির থাকবে, টি এর মানে কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে টি এর মানে পরিবর্তন ঘটবে না, মোল সংখ্যা চেঞ্জ হয়েছে, ভলিউম চেঞ্জ হয়েছে, তাহলে চাপও চেঞ্জ হবে। চাপ সমান আমরা পিএ লিখছি, এখানে চাপ ইজ ইকুয়াল টু পিবি লিখছি। তাহলে প্রাথমিক অবস্থায় যখন পিএ ইন্টু ভিএ সমান এনএ আর টি লিখতে পারি, আর এটাও আদর্শ গ্যাসের মতো সমীকরণ ফলো করলে পিবি ভিবি সমান এনবি আর টি লিখতে পারি। এবার দুটি গ্যাসকে আমরা এটা দিয়ে কানেক্ট করে দিলাম, কানেক্ট করে দিলে কী হবে, দুটি গ্যাস ডিফিউজ হবে অর্থাৎ ছড়িয়ে পড়বে। এই টাইপ গ্যাস মলিকুলগুলো বি এর জায়গায় চলে আসবে, মানে এখানেও থাকবে আবার এখানেও থাকবে, আর একই রকমভাবে বি টাইপ গ্যাস মলিকুলগুলো এর জায়গায় থাকবে আবার এই জায়গায় থাকবে। তার মানে এখানে আয়তনের প্রসারণ ঘটছে। তাহলে সংযোগ করার পরে, মানে আফটার কানেকশন যখন করে দিচ্ছি, সংযোগ করে দিচ্ছি, এরপর কি দেখব না, এখন আয়তন হয়ে গেছে, দুটি গ্যাসেরই আয়তন হয়ে গেছে একই, ভিএ প্লাস ভিবি। যখন আয়তন পরিবর্তন ঘটেছে তখন চাপে পরিবর্তন ঘটবে। ধরিলাম যে এ গ্যাসের চাপ পিএ প্রাইম আর বি গ্যাসের চাপ হচ্ছে পিবি প্রাইম। তো চাপ রয়েছে, তাহলে আয়তন রয়েছে, আয়তন একই থাকবে, ইজ ইকুয়াল টু মোল সংখ্যা পরিবর্তন হয়নি, বাইরের দিকে কোনো মোল যুক্ত করা হয়নি, বা বাইরের দিকে কোনো মলিকুল ভেতর দিকে কোনো মলিকুল বাইরে চলে আসেনি। তাহলে এনএ আর টি সমীকরণ লিখতে পারবো। আর এখানে প্রেশার আয়তন ইজ ইকুয়াল টু এনবি আর টি। ওকে, তাহলে এই চাপ কত হবে, পিএ প্রেশার সমান লিখতে পারবো এনএ আর টি বাই ভিএ প্লাস ভিবি। তাহলে এনএ আর টি মানটা দেখো, এনএ আর টি হচ্ছে এই মানটা ছিল, এনএ আর টি সমান পিএ ভিএ। তাহলে এখন পিএ ভিএ বা ভিএ প্লাস ভিবি, একই রকমভাবে এটা লিখতে পারি, রাইট, পিবি প্রাইম সমান এনবি আর টি, এখানে ভিএ প্লাস ভিবি লিখতে পারি। ওকে, তাহলে এনবি আর টি সমান পিবি ভিবি লিখতে পারি, ডিভাইড বাই ভিএ প্লাস ভিবি। তাহলে যখন সংযোগ করা হয়েছে, তো সংযোগ করার পরে মোট চাপ কত হবে, তো পি টোটাল আসবে, দুটো চাপকে আমরা যোগ করে দিই, তো যোগ করলে কী হবে, এই চাপটা যোগ হবে পিএ ভিএ ডিভাইড বাই ভিএ প্লাস ভিবি প্লাস পিবি ভিবি ডিভাইড বাই ভিএ প্লাস ভিবি। ওকে, দুটো যদি যোগ করি তাহলে আসবে পিএ ভিএ প্লাস পিবি ভিবি ডিভাইড বাই ভিএ প্লাস ভিবি। তাহলে এইটা হবে টোটাল প্রেশার ইজ ইকুয়াল টু, এই মানটা আসবে। ওকে।